গুলশানের একটি ফ্ল্যাটে অবৈধ অর্থ খোঁজার অজুহাতে লুটপাট, তছনছ করা হয় এইচটি ইমামের ছেলের সাবেক স্ত্রীর বাসা। পরে ঘটনাস্থলে আসে পুলিশ, সেনারা। আমরা সবাই আসছি একসঙ্গে, ইনফরমেশন আমরা সবাই জানি। যখন আমি বলি একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে না, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। দেশের স্বার্থকে নতুন দল এনসিপির গুরুত্ব দেওয়ার ঘোষণাকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। বড় চ্যালেঞ্জ ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখা। কিভাবে আমরা আমাদের জাতীয় স্বার্থটাকে সর্বোচ্চ পর্যায়ে রাখবো, সেটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি। কন্টিনিউয়াসলি জিও পলিটিক্স এবং জিও ইকোনমিক্সকে বিশ্লেষণ করে যেতে হবে। ভোক্তা অধিকারে বাড়ছে ক্রেতা সেবাগ্রহীতাদের অভিযোগ। প্রতিদিন গড়ে জমা পড়ছে শতাধিক নালিশ। ৩ দফা শুনানিতেই মেলে নিষ্পত্তি। সিরাজগঞ্জে ফার্নিচারবাহী গাড়িতে চাঁদাবাজি, বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ। ট্রানজিট পাসে ফি না থাকলেও ৮০০ থেকে ১,০০০ টাকা আদায়। রিসিপ্টটা যদি না নেই, সিরাজগঞ্জ আমাদের গাড়ি জব্দ করা হয়। সিরাজগঞ্জ ইয়েতে টাঙ্গাইল, এলাঙ্গায় টাকা নেয় ৯০০ টাকা, কাগজের হাতে কোনো টাকা উল্লেখ থাকে না। আমি তো খেটে খাওয়া মানুষ, আমি ভয় ঠেলাতে আপনাকে চাঁদা দিচ্ছি। মাইকে ঘোষণা দিয়ে সুনামগঞ্জে জলমহলের মাছহরি লুট। ৫ দিনে ঘটেছে ৭টি ঘটনা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। তিস্তার বালুচরে হচ্ছে স্ট্রবেরির চাষ। লাভজনক হওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ। আবহাওয়া উপযোগী হলে আবাদ বাড়াতে উদ্যোগ নেবে কৃষি বিভাগ। যুক্তরাষ্ট্রের উপর চীন, কানাডা, মেক্সিকোর পাল্টা শুল্কারোপে বিশ্ব অর্থনীতিতে সংকটের শঙ্কা। নিজ ফাঁদে পা ফসকাতে পারে ট্রাম্পের, মত বিশ্লেষকদের। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচটি ইমামের ছেলের সাবেক স্ত্রীর বাসায় অবৈধ টাকা খোঁজার অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ করেছে একদল জনতা। এ সময় বাড়িতে ৩ জন গৃহকর্মী ছাড়া আর কেউই ছিলেন না। ২০ থেকে ২৫ জনের দলটি প্রায় আধ ঘন্টা লুটপাট চালানোর পর সেখানে আসে পুলিশ ও সেনাবাহিনী। তবে এই ঘটনায় কাউকেই গ্রেফতার করেনি তারা। কথা বলেনি গণমাধ্যমের সাথেও। স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতিবাজ রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে এমন এক খুদে বার্তা আসতে থাকে গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে। রাত 11টার দিকে গুলশান 2-এর কনকট কটেজের দিকে মিছিল নিয়ে যায় বিপ্লবী ছাত্র জনতা নামে ২০-২৫ জনের একটি দল। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করেন তারা। এরপর বাড়িটির 4 তলার ফ্ল্যাটে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। তছনছ করে আলমারি, ওয়ার্ড্রপ, লাকেজ থেকে শুরু করে সবকিছুই। বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এইচটি ইমামের ছেলের অবৈধ টাকা রাখা আছে এমন খবর পেয়ে এসেছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িটিতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। আমরা সবাই আসছি একসঙ্গে, ইনফরমেশন আমরা সবাই জানি। সবাই আমরা একসঙ্গে আসছি, আইসা এই যে আমরা ঢুকছি। আমি এখানে রানিং এর উপরে ছিলাম, আমার এই যে বাইক আছে, আমি বাইক নিয়ে তাদের পিছে পিছে মানে হঠাৎ দেখতেছি এই যে হট্টগোল, তা আমি আবার পিছে পিছে আসছি। আমার ফোনে সম্পূর্ণ ভিডিও আছে। আওয়ামী লীগের লোকজন যারা আছে, যারা আমরা পাই নাই। লুটপাট করছেন কেন? না, লুটপাট বাড়ির গৃহকর্মী জানান, তানভীর ইমামের সাথে প্রায় ২৭ বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয় বাসার মালিকের। তিনি বর্তমানে বিদেশে থাকেন। তামি সাহেবরা দেয়নি, মেয়ে আসিল একটা সারাসারি হওয়ার পরে 1 সালের দিকে আমেরিকা গেছি। পরে বাংলাদেশের সাহেবের 2014 সালে সাহেবের অবস্থা ভালো আসছিল না, তারপর হেনতে আমেরিকা থেকে আইছে। এখন কে থাকে? এখন সাহেবের মেয়েই থাকে, এটা সাহেবের বাড়ি। রাত 12টার কিছু পরে ঘটনাস্থলে আসেন গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি সহ সেনাবাহিনীর সদস্যরা। একটি কক্ষে বেশ কিছুক্ষণ প্রবেশকারীদের সাথে কথা বলেন তারা। রাত 2:30টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনেই দেশের সাধারণ জনগণ পরিচয় দিয়ে বের হয়ে যান প্রবেশকারীরা।
যখন আমি বলি একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে না, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। দ্যাটস ওয়াই আমরা এখানে ছিলাম। ঠিক আছে, ক্লিয়ার? আর কোনো কথা আছে? এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি, এমনকি গণমাধ্যমের সাথে কোনো কথাই বলেনি পুলিশ কিংবা সেনাবাহিনী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঘোষণাপত্রে ভারত কিংবা পাকিস্তানপন্থী না হওয়ার কথা স্পষ্ট করেছে নতুন দল নাগরিক পার্টি। কেবল বাংলাদেশের পক্ষে থেকে স্বার্থ রক্ষা করার স্পষ্ট ঘোষণা দিয়েছে দলটি। বিষয়টিকে জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ ও ইতিবাচক হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখাটা বড় চ্যালেঞ্জ বলেও মত তাদের। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে ঘোষণাপত্র উপস্থাপন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সেখানে ছিল দলটির কূটনীতি চিন্তার প্রতিফলনও। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। নতুন রাজনৈতিক দলের শুরুতেই এমন অবস্থান জানান দেয়া কি বার্তা দিচ্ছে? নাকি এমন ঘোষণা কেবলই জোট আর ভোটের মাঠে জনপ্রিয়তা পাওয়ার কৌশল? বিশ্লেষকরা বলছেন, বড় দলগুলোর শাসনামলে বিদেশ নীতিতে অনেক সময়ই উপেক্ষিত থেকেছে বাংলাদেশ ও এদেশের মানুষের স্বার্থ। সে কারণেই নাহিদদের এমন অবস্থান রাজনীতির আলোচনায়। একটা দেশের প্রতি টিল্টেড হয়ে যাওয়া, সেইটা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, কৌশলগত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ব্যত্যয় ঘটায়, যেটা আমরা অতীতে দেখেছি। অতীতে একটা রাষ্ট্রের উপরে আপনি যখন ভরসা করেন, সেখানে আপনার রাজনৈতিকভাবেও যেমন একটা দুর্দশার সম্মুখীন হতে হয়, বাংলাদেশের স্বার্থগুলিও সম্পূর্ণভাবে রাখা যায় না। কখনো এক পক্ষ ছিল খুব ভারতপন্থী রাজনীতি করেছে, অন্য পক্ষ সেটা সমালোচনা করেছে, আবার অনেক সময় দেখা গেছে আরেক পক্ষকে অপোজিশন বলেছে তারা পাকিস্তান পন্থী, তাই না? তো সেটার জায়গায় হয়তো উদাহরণ হিসেবে এই দুইটা দেশের কথাই বলেছে। বাট আইডিয়ালি আমার মনে হয় যেটা বোঝাতে চেয়েছে, কোনো এক দেশ কেন্দ্রিক ফরেন পলিসি হবে না। একদিকে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সাথে সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের বৈরিতা কমানোর চেষ্টা অন্তর্বর্তী সরকারের। সাথে পরাশক্তি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে নানা তৎপরতা আছে আগে থেকেই। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল সহ মানবাধিকার, সুশাসন আর গণতন্ত্র নিয়ে আগ্রহ। এত সব পরাশক্তিকে সামলাতে একক কোনো দেশের দিকে না ঝুঁকে ভারসাম্য বজায় রাখা জরুরি। ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ম্যাসিভ পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবর্তন হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে পরিবর্তন হচ্ছে, মিডল ইস্টে পরিবর্তন হচ্ছে। সুতরাং সেই জায়গাতে কিভাবে আমরা আমাদের জাতীয় স্বার্থটাকে সর্বোচ্চ পর্যায়ে রাখবো, সেটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি। বিশ্লেষণ করে বাস্তবতার নিরিখে একটা পজিশন নিলেন, সেই পজিশনই বছরের পর বছর ধরে চলতে থাকতে পারবে সেটারও সম্ভাবনা কম। আপনাকে কন্টিনিউয়াসলি জিও পলিটিক্স এবং জিও ইকোনমিক্সকে বিশ্লেষণ করে যেতে হবে, এবং তার ভিত্তিতে যখনই যেখানে অ্যালাইনমেন্ট বা রিঅ্যালাইনমেন্টের প্রয়োজন বা রিস্ট্র্যাটেজাইজেশনের প্রয়োজন, কৌশল পুনর্নির্ধারণ করতে হবে। অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতির স্থিতিশীলতা থাকলে কূটনীতি সহজ হয়ে যায় অনেকটা। তাই বিভেদ ভুলে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠার তাগিদ বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হচ্ছেন ডক্টর সিয়ার আবরার। আজ বঙ্গভবনের শপথ নেবেন তিনি। মঙ্গলবার বিকেলে উপদেষ্টা পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পিএসসির মাধ্যমে বাড়তি 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এসবে রিজওয়ানা হাসান বলেন, সৌদি আরামকো বাজার মূল্যের কমে বাংলাদেশকে এলএনজি দিতে সম্মত হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। জানান, উপদেষ্টা পরিষদের গৃহীত সিদ্ধান্ত নিয়ে একটি রিভিউ হয়েছে, যাতে বাস্তবায়নের হার 68.16%। পিএসসির মাধ্যমে 3493 জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান, যেখানে আরও 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজওয়ানা হাসান জানান, বাণিজ্য উপদেষ্টা কিছুদিন আগে সৌদি আরব গিয়ে আরামকো কোম্পানির সাথে আলোচনা করেন। তারা বাজার মূল্যের চেয়ে কমে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করতে সম্মত হয়েছে। একটি বিশেষ পরিবারের নামে বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম ছিল।
সভায় তেমনই দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম বিশেষ পরিবারের সদস্যদের নামকরণ করা হয়েছিল। তো আমরা আজকেও ওই ধারাবাহিকতায় এরকম দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আরও 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেয়া। আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে, তাদের সাথে কথা হয়েছে, তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে। রিজওয়ানা হাসান বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের স্কুলে ভর্তি করানো এককালীন সুবিধার অন্তর্ভুক্ত, সেটি কোনোভাবেই কোটা নয়। দেশে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর সুযোগ নেই বলেও জানান তিনি। 12,500 মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে, শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় নয়। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার বেলা 11টায় বঙ্গভবনে শপথ নেবেন ডক্টর CR আবরার। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন CR আবরার। আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। কালকে 11টার সময় শপথ বঙ্গভবনে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী গত বছরের 24 নভেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসেবে জমা ছিল 48 কোটি 35 লাখ টাকা। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানা হচ্ছে ধানমন্ডির পুরনো 32 নম্বর রোডের 8 নম্বর বাড়ি। এটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিল্ডিং। এর আগে গত বছরের 24 নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। প্রতিদিনই প্রতারিত হচ্ছেন ক্রেতা ভোক্তারা। এদের কেউ কেউ প্রতিকার পেতে যাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। গড়ে প্রতিদিন 120টি অভিযোগ জমা পড়ছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগ আসে অনলাইনে। সর্বোচ্চ 3 দফা শুনানিতেই মেলে নিষ্পত্তির সিদ্ধান্ত। সেবাগ্রহীতারা বলছেন, পুরো পদ্ধতি ডিজিটালে করা গেলে তাদের আসা যাওয়ার ভোগান্তি কমত। অনলাইন থেকে শাড়ি কিনে প্রতারিত হয়েছেন টাঙ্গাইলের আইরিন আক্তার। প্রতিকার পেতে ভোক্তা অধিকারের শরণাপন্ন হয়েছে। দুবার শুনানিতেও অংশ নিয়েছেন। এখন আরও 1 দফা শুনানির অপেক্ষায় আছেন। অনলাইন শপিংয়ের প্রতারিত হয়েছি, সেজন্য কমপ্লেন করেছি এখানে। এটা আমাদের 3 নম্বর শুনানি, ওনারা 2 নম্বর শুনানি পর্যন্ত আসেনি। লাস্ট কিছুদিন আগে আমাকে কল করেছিল নর্মালি মিউচুয়াল করার জন্য। পরে আমি বলেছি যে যেহেতু আমি আইনতভাবে প্রচেষ্টা চালাচ্ছি, আপনারা ওখানে যোগাযোগ করেন। নানা অভিযোগ নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ সেলে প্রতিদিনই আসছেন অনেকে। কেউ আসছেন অভিযোগ দায়ের করতে, কেউ বা অংশ নিচ্ছেন শুনানিতে। এদিকে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ সংক্রান্ত চিঠি পেয়ে অনেক কোম্পানি ভুক্তভোগীর সাথে সমঝোতা করছেন। জুয়েলারি এক্সচেঞ্জ করেছে, কিন্তু ওরা যেটা করেছে, আমার কাছে যে জিনিসটা তারা কিনেছে 1,60,000 টাকা দিয়ে, সেটা ওরা সেল করতেছে এখন 3,39,000 টাকা দিয়ে। তো আমি আমার প্রপার এভিডেন্স যা থাকে তার সব কিছু নিয়ে এখানে এসেছে একটা কমপ্লেন দায়ের করার জন্য। ভোক্তা অধিকার থেকে তাদের কাছে চিঠি দিয়েছে। চিঠি দেওয়ার পরই আমাকে না জানিয়ে আমার বিকাশের 980 টাকা তারা ব্যাক করে। গেল জানুয়ারি মাস থেকে সারা দেশে ভুক্তভোগীরা অনলাইনে অভিযোগ করতে পারছেন। যদিও রাজধানীর ভুক্তভোগীরা গেল বছর থেকেই এই সেবা পাচ্ছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, ডিজিটাল পদ্ধতিতে অভিযোগ জানানোর সুযোগ নিচ্ছেন অনেকে। 2014-15 অর্থ বছরে অভিযোগ আসে মাত্র 264টি, আর চলতি অর্থ বছরে 7 মাসে এসেছে 67,463টি। এই বছর এতটাই মানুষের কাছে এই অভিযোগ করার যে প্রবণতা এতটাই এটি গ্রহণযোগ্য হয়েছে যে ইতিমধ্যে আমাদের এই অর্থবছরের 7 মাস অতিক্রান্ত হলেও ইতিমধ্যে আমাদের কাছে 64,000-এর উপরে অভিযোগ ইতিমধ্যে এসেছে, যেগুলো আমরা নিষ্পত্তি করছি। গেল 7 মাসে অভিযোগ নিষ্পত্তি হয়েছে 55,013টি। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা।
সিরাজগঞ্জে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সড়ক মহাসড়কে কাঠ ও ফার্নিচারবাহী গাড়িতে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এক জেলা থেকে আরেক জেলায় ব্যবসায়ীদের কাঠের আসবাবপত্র পরিবহনের জন্য ট্রানজিট পাস দেওয়ার ক্ষেত্রে ফি নেয়ার বিধান না থাকলেও চলছে টাকা আদায়। হয়রানির ভয়ে টাকা দিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন পরিবহন চালক ও ব্যবসায়ীরা। সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক সড়কের রহমতগঞ্জ এলাকা। কাঠের তৈরি ফার্নিচারবাহী পিকআপ বা ট্রাক থেকে টাকা আদায়ের এই চিত্র প্রতিদিনের। সড়কে প্রকাশ্যে চাঁদাবাজির সাথে জড়িতরা কোনো রাজনৈতিক দলের নয়, খোদ বন বিভাগেরই কর্মকর্তা কর্মচারীদের লোক তারা। এক জেলা থেকে আরেক জেলায় ব্যবসায়িক উদ্দেশ্যে গ্রামীণ কাঠের ফার্নিচার নিতে হলে বনজ দ্রব্যের হস্তান্তরকরণ পাস বা ট্রানজিট পাস নিতে হয় বন বিভাগ থেকে। ব্যবসায়ী ও পরিবহন চালকরা বলছেন এই পাস দেওয়ার ক্ষেত্রে কোনো ফি নেয়ার বিধান না থাকলেও আদায় করা হচ্ছে 800 থেকে 1000 টাকা। রহমতগঞ্জ ছাড়াও ফকিরতলা, কাজীপুর মোড় ও ঝাওয়েল পয়েন্টে পাস দেওয়ার নামে চলছে চাঁদাবাজি। অন্য জেলা থেকে আসা গাড়িতে পাস থাকলেও আদায় করা হয় 300 টাকা করে। টিভিতে আমার তো নিচে 1000 টাকা করে। এই টাকাটা কারা নেয়? এটা ফরেস্টের অফিস নেয়। 800 টাকা করে নেয়। ফোন দিলে পরে ওরা লেখে রাখলে পরে রাস্তা থেকে আমরা নিয়ে যাই। আলতাপ না থাকলে তার ছেলেকে পাঠায়। আর ছেলেকে দিয়ে পাঠায় এখান থেকে আমরা নিয়ে যাই। কত টাকা? টাকা নেয় 900 টাকা। কাগজের হাতে কোনো টাকা উল্লেখ থাকে না। আমি তো খেটে খাওয়া মানুষ, আমি ভয়ের ঠেলাতে আপনাকে সাদা দিচ্ছি। রিসিপ্টটা যদি না নেই সিরাজগঞ্জ আমাদের গাড়ি জব্দ করা হয়। কোথায়? সিরাজগঞ্জ ইয়েতে টাঙ্গাইল এলাঙ্গায়। ভিডিও ফুটেজে যাকে টাকা আদায় করতে দেখা যাচ্ছে তিনি সিরাজগঞ্জ বন বিভাগের বোটম্যান আলতাফ হোসেনের ছেলে। ক্যামেরার উপস্থিতি টের পেয়েই সটকে পড়েন তিনি। আর বন বিভাগের কর্মী আলতাফ দায় এড়িয়ে বললেন টাকা আদায়ের বিষয়ে বলতে পারবেন তার ঊর্ধ্বতন কর্তা। যে আমার অথরিটি আছে সে আমাকে যা বলবো আমার করতে বাধ্য, না করলে পরে আমার ফল্টে ফেলাইব। এই টাকাগুলো কি করেন? উনি জানেন, ওই রেঞ্জ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি জানেন। এই টাকা পয়সা নেয় না কি নেয়, কাগজ কেবারে দেয়, সব উনি বলতে পারবো। তবে অভিযোগ অস্বীকার করেছেন বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা। টাকা যে নেওয়া হয়, টাকা নেওয়ার সম্বন্ধে আমার কোনো জানা নাই। আমার যে প্রতিনিধি বন বিভাগের তার দিছি, এখন সে যদি আমার এই আলতাফ মিয়ার দেওয়াছি আমি জানি সেই দিচ্ছে। এ বিষয়ে কখনো কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন পাবনা বিভাগীয় বন কর্মকর্তা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। ট্রানজিট পারমিট নেওয়ার ক্ষেত্রে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। যে অভিযোগটা আমি শুনলাম, আমি এ ব্যাপারে তদন্ত করব এবং খুব দ্রুতই এটার সুরাহা হবে ইনশাআল্লাহ। সিরাজগঞ্জে সড়ক মহাসড়কে কাঠ ও ফার্নিচারবাহী গাড়ি থেকে প্রতিদিন প্রায় লাখ টাকার চাঁদা আদায় হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। সুনামগঞ্জে মাইকে পূর্ব ঘোষণা দিয়ে প্রকাশ্যে চলছে একের পর এক জলমহলের মাছ হরিলুট। ইজারাদারদের দাবি গেল 5 দিনে 2 উপজেলার অন্তত 7টি জলমহলের কয়েক কোটি টাকার মাছ লুটপাট করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। শাল্লা উপজেলার শতোয়াবিল জাল পলসহ মাছ ধরার নানা সামগ্রী নিয়ে হাজির কয়েকশো মানুষ। এরপর মঙ্গলবার প্রকাশ্যেই চলে মাছ হরিলুট। জাল ফলো দিয়া, এরপরে কুসা এগুলা দিয়া এই বিলটা লুটপাট করছে, মাছ ধরছে। এরা মানে মিছিল সহকারে গিয়া আল্লাহ মিয়া কইছে লুটপাট করে খাও। ইজারাদারদের দাবি আগের রাতে মাইকিং করে জলমহলটি থেকে মাছ ধরার ঘোষণা দেওয়া হয়। সকালে পুলিশ নিয়ে উপস্থিত হলেও থামানো যায়নি কাউকে। এভাবে গেল কয়েকদিনে শাল্লা ও দিরাইয়ের অন্তত 7টি বিলের মাছ হরিলুট চালানো হয়েছে, যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা। টাঙ্গাবাদ বিভিন্ন গ্রামে, এই গ্রাম থেকে 4 জন, এই গ্রাম থেকে 5 জন মানুষ লইয়া এরা মোবাইল ফোনে যোগাযোগ করে আটটা হঠাৎ করে মনে হয় 5 থেকে 6,000 মানুষ লইয়া এই 3 তারিখে এই লাইটের দিকে বিল আর 6টা বিলের প্রায় 1 কোটি টাকার মাছ লুট করে নিয়েছে। পুলিশ বলছে জোয়ারিয়া, কামান, হাতনি, মেঘনা, বারঘর সহ যেসব বিলের মাছ লুটপাট করা হয়েছে সেগুলো ইজারা দেয়া। চলমান অস্থিরতার সুযোগ নিচ্ছে অনেকে, তবে ছাড় পাবে না জড়িত কেউই। শাল্লা তীরের বিষয়গুলো আমাদের নজরে এসেছে। এই বিষয়গুলো যেহেতু বিল এবং ইজারা জড়িত, এই সংক্রান্ত কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে সলা পরামর্শ করে আমরা ব্যবস্থা নিব। সুনামগঞ্জে ছোট বড় মিলিয়ে 30টিরও বেশি জলমহল রয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
সড়কের ওপর দোকানের পসরা সাজিয়ে ছোট দোকানিদের ব্যবসা নয়, রীতিমতো ইট বালু রেখে ব্যবসা করছে এক শ্রেণীর লোক, তাও আবার খুলনা নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কে। এতে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়ছে চলাচলকারীরা। অর্ধেক সড়ক দখল করে যত্রতত্র পড়ে আছে বালু, ইট আর দালান তৈরির সামগ্রী। আবার কেউ রাস্তার মাঝখানেই দোকান তৈরি করে চালিয়ে যাচ্ছে ব্যবসা, কেউ আবার তৈরি করেছে কাঠের গোলা কিংবা গাড়ির গ্যারেজ। এই অবস্থা খুলনা নগরীর ব্যস্ততম আউটার বাইপাস ও সৈয়দ আলী হোসেন সড়কের। শুধু সৈয়দ আলী হোসেন সড়কই নয়, একই অবস্থা নগরীর মুজগুন্নি ও খান জাহান আলী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেরও। রাস্তা হয়ে গেছে সরু, এতে অসুবিধায় পড়ছে চলাচলকারীরা, প্রায়শই ঘটছে দুর্ঘটনাও। এই রাস্তা থেকে হেঁটে যাই, তখন এই বালির কারণে আমাদের অনেক সমস্যা হয়, আমাদের নাকের ভিতরে যায়, চুলে লাগে। মেইন রোডটাই আপনারা আটকায় রাখেন, সেক্ষেত্রে আমাদের তো চলাচলে সমস্যা হবেই। এই যে পাথর তোলা গাড়ি চাপ দিলে দেখা গেলে একটা বাসে দুর্ঘটনার সম্মুখীন হইলো, কে দায়ী হবে এটা? রাস্তা আটকে ব্যবসা করার প্রতিবাদ জানিয়ে অনেক সময়ই রোষানলে পড়েছে সাধারণ মানুষ। এমন ভোগান্তির পরেও নির্বিকার প্রশাসন। এটা গোডাউনে ঢুকে ফেলাবে, মানে আমাদের লেবারটা ছুটিতে গেছে, এই জন্য এখানে রাখা হয়েছে। এটা তো ঠিক না, তো সরকার তো কোনো উদ্যোগ নিচ্ছে না। হাঁটি অনেক সময় বাইরে পড়ি, উল্টো আমরা গালি শুনি, আমরা কিছু বলতে পারি না, তাই এই সব মিলে আমাদের মারে। কিছু বলা যাবে না, করা যাবে না, কারণ প্রভাবশালীরা পাথর রাখছে, আমরা হচ্ছে ভিখারি, আমরা তার কাছে বললে বাড়ি খাবো। তবে দায়িত্বভার যাদের ওপর, তারা দায় এড়িয়ে দোষছেন একে অপরকে। আমরা এখানে নিয়মিত অভিযান পরিচালনা করেও দেখা যাচ্ছে যে এটা আসলে ধরে রাখা যাচ্ছে না। অনেক সময় পুলিশও অনেক সময় যে ধরনের শক্তি প্রয়োগ করার দরকার, হয়তো অনেক সময় এই মুহূর্তে পুলিশও একটু শেকি ফিল করে যে কি করব কি করব না। কেসিসির তাহলে দায়িত্বটা কি? কেসিসির দায়িত্ব কিছু আছে না, শুধু মানে দায়িত্বটা ওনার ঘাড়ে চাপায় দিলেই সব কিছু হয় না। শুধু এই সড়কগুলোতেই নয়, নগরী জুড়েই চলছে রাস্তা দখল করে ব্যবসায়িক কার্যক্রম। বাদ যাচ্ছে না ছোট বড় কোনো গলিও, যা থেকে পরিত্রাণ চায় নগরবাসী। জারিন অর্নি, যমুনা নিউজ। তিস্তার বালুচরে হচ্ছে স্ট্রবেরি চাষ। এরই মধ্যে ফলন আসতে শুরু করেছে, খুচরা বাজারে দামও ভালো। কুড়িগ্রামে বিদেশি ফলটি চাষ করে বেসরকারি একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান, তবে মান ভালো না হওয়ায় কিছু চারা নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগ বলছে আবহাওয়া মানানসই হলে স্ট্রবেরি চাষের পরিধি বাড়ানো হবে। বিস্তীর্ণ বালুচরে রঙিন স্বপ্ন, সবুজের সমারোহে উকি দিচ্ছে লাল টুকটুকে স্ট্রবেরি। গেল নভেম্বরে কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর বালুচরে স্ট্রবেরি চাষ করে অ্যাসেট অ্যাগ্রো নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। 12 একর জমিতে রোপণ করা হয় 6 জাতের 3.5 লাখ স্ট্রবেরি চারা। খরচ হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। স্ট্রবেরিতে আমরা সাকসেস হতে পারি, তাহলে এই অঞ্চলের মানুষ যিনারা আশেপাশে ভুট্টা করতেছেন, এনারা কিন্তু ভুট্টাতে না গিয়ে স্ট্রবেরিতে আসবেন। তখন স্ট্রবেরির একটা মার্কেট চালু হবে এলাকায়, এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে, কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। তিস্তা নদীর পানি নিচেই নামার কারণেই এখন আমাদের এই এলাকা খালি চর আর চরের কারণে আমরা ভুট্টা, বাদাম এটা করতাম। এখন স্ট্রবেরি আসার কারণে আমরা এটা চাই যে এই ফলটা আমরা সরকারি বা বেসরকারি হিসেবে এই ফলটা আবাদ করতে চাই। কৃষকরা বলছেন চারা রোপণের 45 থেকে 65 দিনের মধ্যে ফলন আসতে শুরু করে। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে এখানকার স্ট্রবেরি। খুচরা বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। ফার্মটা দেওয়াতে অনেক লোক উপকৃত, শতাধিকের লোক প্রতিদিন 150 এরকম করে লেবার, মহিলা পুরুষ সবাই এখানে শ্রম দিচ্ছে, কাজ করছে। অনেক জায়গায় আমরা এই ফল বিক্রি করতেছি, এমন আছে হাতে অনলাইনে বিক্রি করতেছি, যে অর্ডার দেবে সে পাবে। প্ল্যান্টের কিছু জেনারেশনের গ্যাপ আছে বা জাতের সমস্যা আছে, এই সমস্যাটা আমরা ভুগছি এখন। জেলার আবহাওয়া স্ট্রবেরি চাষের উপযোগী মনে হলে আগামীতে এই ফল চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে, জানিয়েছে কৃষি বিভাগ। সংশ্লিষ্ট উপজেলার কর্মকর্তারা তাদেরকে কারিগরি পরামর্শ দিচ্ছেন। যদি কুড়িগ্রাম জেলার আবহাওয়া এবং মাটি স্ট্রবেরি চাষের উপযোগী হয়, তাহলে আমরা ভবিষ্যতে এটি সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করব। উদ্যোক্তারা জানান দেশের বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল প্রতি একরে 10 টন স্ট্রবেরির ফলন। তবে কিছু চারার গুণগত মান ভালো না হওয়ায় লক্ষ্য পূরণে দেখা দিয়েছে শঙ্কা।
সাবরিনা লিজা, যমুনা নিউজ। যে কোনো উৎসবে বাঙালি পুরুষদের প্রথম পছন্দ পাঞ্জাবি, আর তা যদি হয় ঈদের দিন তাহলে পাঞ্জাবির বিকল্প নেই। তাই সব বয়সের পুরুষদের কথায় মাথায় রেখেই নতুন ডিজাইন আর গরমকে প্রাধান্য দিয়ে পসরা সাজিয়ে বসেছে ব্র্যান্ড শপগুলো। পিছিয়ে নেই অন্যান্য বিপণী বিতানগুলো। দামের কিছুটা তারতম্য থাকলেও সব শ্রেণীর মানুষের জন্যই আছে নান্দনিক পাঞ্জাবি। বিস্তারিত জানাচ্ছেন তানভীর টিপু, ছবি তুলেছেন নাহিদ হোসেন। বাঙালি পুরুষদের কি উপহার দেয়া যায় সেসব নিয়ে যারা দ্বিধায় ভোগেন তাদের প্রথম পছন্দ এই পাঞ্জাবি। সামনে ঈদ, তাই বাহারি ডিজাইনের নতুন কালেকশন নিয়ে হাজির ব্র্যান্ড শপগুলো। চলছে বসন্ত, সেই সাথে রোদের প্রকোপ, তাই দেখতে সুন্দর আর পরতে আরাম এমন কাপড়কেই দেয়া হচ্ছে প্রাধান্য। আমার সবাই লাইট কালারটা পরতে পছন্দ করে, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কাপড়গুলো হচ্ছে একদম সফট লিলিয়ান কটন, রেনি কটন, দেন ব্যাম্বো সিল্ক। প্রিমিয়াম টাইপের হয় যেগুলো একটু ভারী, যেটা কটন আর হচ্ছে ব্র্যান্ডেড কাপড়গুলো মিক্স থাকে, ওগুলো হচ্ছে সব এজেরই পছন্দ করে। বাবা ছেলে থাকে যে পাঞ্জাবিগুলো, তাতে হচ্ছে বাবাও পড়তে পারে ছেলেও পড়তে পারে, ওগুলো হচ্ছে আমরা বেশি এবার ফোকাস করছি। ঈদকে সামনে রেখে পরিবারের নানান বয়সী সদস্যদের চাহিদার কথা মাথায় রেখেই ক্রেতারা করছেন কেনাকাটা। অবশ্যই যে কোয়ালিটিটা আমাকে কমফোর্ট হবে আমার জন্যে সেটা তো নিশ্চয়ই, আর পাশাপাশি মানে ট্রেন্ডি যেটা। আব্বুর জন্য একটু নর্মাল সাদা বা অফ হোয়াইট কালারের, আমার জন্য হয়তো একটু কালারফুল। সাদার ভিতরে রেগুলার সাইজ ঢোলা ঢালা, যারা আমাদের জন্য মানানসই এই ধরনের। ঈদে আপনার পাঞ্জাবির বাজেট যদি বেশি থাকে তাহলে এই ধরনের ব্র্যান্ড শপগুলোতে আপনার জন্য আছে নানান এক্সক্লুসিভ কালেকশন। কিন্তু যদি বাজেট কম হয় সেক্ষেত্রে কি কি বিকল্প ব্যবস্থা রয়েছে চলুন সেগুলো দেখে নিই। বাজেট কম হলে রাজধানীর নিউ মার্কেট, চন্দ্রিমা মার্কেট কিংবা গাউসিয়া হতে পারে ভালো বিকল্প। পপকর্ন, চিনিগুড়া, ভাঙচুর এমন বিচিত্র সব নামে ও ডিজাইনে নতুন পাঞ্জাবির পসরা সাজানো হয়েছে সেখানে। এখানেও সব বয়সী ক্রেতাদের কথা মাথায় রাখা হয়েছে, প্রাধান্য পাচ্ছে গরম। ইন্ডিয়ান কিছু পাঞ্জাবি আছে আমাদের, তারপর গার্মেন্টস কোয়ালিটি কিছু পাঞ্জাবি আছে, চায়নার মধ্যে আছে, বা আমাদের দেশি কিছু প্রোডাক্ট কাপড় এদের মধ্যেও পাওয়া যায়। সর্বোচ্চের ভিতরে আপনার 2000 টাকার মধ্যে আছে, 2000, 1800 এরকম। আর রিজনেবল যে প্রাইসটা 1100, 1200, 1300, 1400, 1500 এরকম। নান্দনিক এসব পাঞ্জাবির দাম হাঁকানো হচ্ছে 1000 থেকে 2500-এর মধ্যে। তবে যদি ঝানু ক্রেতা হন তাদের জন্য দামটা আরও কম হতে পারে। ঈদের দিন সব শ্রেণীর মানুষ নতুন জামা পরে একই ঈদগাহে পড়বে নামাজ, থাকবে না কোনো ভেদাভেদ, এমনটাই প্রত্যাশা সবার। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। প্রতিবারের ন্যায় এবারও যমুনা ফিউচার পার্কের ঈদ আয়োজনে শুরু হয়েছে কোটি টাকার ঈদ অফার। জমজমাট ঈদ শপিং এর আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে এই আয়োজন। যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে যে কেউ কিউআর কোড স্ক্যান করে কিংবা যমুনা গিফটের ওয়েবসাইটে লগ ইন করে পেতে পারে উপহার। এরপর ভাউচার তথা ক্রয় রসিদের তথ্য জমা দিয়ে ফিরতি এসএসএসেই মিলতে পারে কোটি টাকার উপহার। এতে থাকছে রেফ্রিজারেটর, স্বর্ণ, টেলিভিশন, ইলেকট্রনিক্স পণ্য সহ রকমারি পুরস্কার। এই অফারটি চলবে চাঁদ রাত পর্যন্ত। মঙ্গলবার কেনাকাটা করে পুরস্কার জিতে নিয়েছেন 15 জন। তাদের হাতে পুরস্কার তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। সংযুক্ত আরব আমিরাতে ক্রমশ বেড়ে চলেছে প্রবাসী বাংলাদেশিদের সাফল্য। চাকরির উদ্দেশ্যে দেশটিতে পাড়ি দিলেও অনেকেই করছেন স্বাধীন ব্যবসা। সে ধারাবাহিকতাতেই আমিরাতে আল মুসরাহাবা নামে আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান উদ্বোধন করলেন 2 প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ ও নিজামুদ্দিন। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নিজের ভাগ্য পরিবর্তনে পরিবার পরিজন ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন বহু বাংলাদেশি। চাকরির পাশাপাশি অনেকে শুরু করেন স্বাধীন ব্যবসা। সেরকমই 2 প্রবাসী মোহাম্মদ সোহাগ ও নিজামুদ্দিন।
2008 সালে বাংলাদেশ থেকে আমিরাতে আসেন এই দুই প্রবাসী। 16 বছর কঠোর পরিশ্রমে গড়ে তোলেন একে একে 3টি রেস্টুরেন্ট ও সুপার শপ, যেখানে কর্মরত শতাধিক বাংলাদেশি। এই ধারাবাহিকতা বজায় রাখতে দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটি এলাকায় যৌথ মালিকানায় উদ্বোধন করেছেন আল মুসরাহাবা নামের আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। আমিরাতে আমাদের 3 নম্বর প্রতিষ্ঠান আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল মাস্টারবিয়া রেস্টুরেন্ট আর দুই ফ্রেন্ড মিলে 3টা শপ অলরেডি 3 নম্বর। সব দিকে ব্যবসা করতে গেলে আমাদের বাংলাদেশি কর্মীদের অনেক সংকট হইতেছে, ভিসা বন্ধ। তো আমরা ভিসা চালু না থাকার কারণে আমরা ব্যবসা করতে পারতেছি না। আর এই রেস্টুরেন্টে অলরেডি স্টাফের শর্ট আছে যে ভিসা বন্ধের কারণে। ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির 2 স্বত্বাধিকারী ও তাদের পরিবার। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল শাহিন, ইস্তিয়াক আসিফ, আশিক ইসলাম সহ বহু প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশ স্টাফ সংকটের কারণে আমরা অন্যান্য দেশের কান্ট্রি লোকেরা আমরা হায়ার করতেছি, যে কারণে আমাদের দেশের রেমিটেন্সটা অন্য একটা দেশে রিসিভ করতেছে। এই জিনিসটা যে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট যদি ওপেন করে দেয়, আমাদের বাংলাদেশের ভিসা ওপেন করে দেয়, কাইন্ডলি আমাদের বাংলাদেশের রেমিটেন্সগুলো আমাদের বাংলাদেশে ইন্টার করবে। বাংলাদেশি সাধারণ শ্রমিক ভিসা চালু ও অন্যান্য সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা। প্রতিষ্ঠানটির উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। গাজা পুনর্গঠনে $53 বিলিয়ন 5 বছর মেয়াদী পরিকল্পনার একমত হয়েছেন আরব নেতারা। বাসিন্দাদের না সরিয়ে উপত্যকা সংস্কারের কথা বলা হয়েছে মিশরের তোলা প্রস্তাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে ক্লিন গাজা মিশনের বিপরীতে এমন পদক্ষেপ নিয়েছেন আরব নেতারা। আগামী শুক্রবার জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর সম্মেলনে প্রস্তাবটি অনুমোদনের জন্য উত্থাপন করবেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তা। হোয়াইট হাউস জানিয়েছে আরব দেশগুলোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরই মধ্যে প্রস্তাবের বিরোধিতা করেছে ইসরায়েল। প্রস্তাব অনুযায়ী 3 ধাপে সংস্কার কার্যক্রম চলবে গাজায়। পরিচালনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠন করা হবে বিশেষ কমিটি। পাল্টাপাল্টি শুল্কারোপে উত্তপ্ত বিশ্ব অর্থনীতি। যুক্তরাষ্ট্রের ট্যারিফ বৃদ্ধি সিদ্ধান্তের বিপরীতে পাল্টা কর আরোপ করেছে চীন, কানাডা, মেক্সিকোর মতো দেশগুলো। তৈরি হয়েছে বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন পাল্টাপাল্টি শুল্কারোপে বিশ্ব বাণিজ্য তৈরি হচ্ছে নতুন মেরুকরণ। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে অন্য বাজার খুঁজছে চীন সহ ইউরোপের দেশগুলো। অন্যদিকে শুল্কারোপের সিদ্ধান্তে নিজের পাতা ফাঁদেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা ফসকাতে পারে বলেও মত অনেকের। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এবার কানাডা, মেক্সিকোর উপর 25% বর্ধিত শুল্কারোপ কার্যকর করল যুক্তরাষ্ট্র। অন্যদিকে 1 মাস যেতে না যেতেই আবারও চীনের উপর 10% শুল্কারোপ ওয়াশিংটনের। বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়েছে দেশগুলো। পাল্টাপাল্টি শুল্কারোপে এখন অনেকটাই উত্তপ্ত বিশ্ব বাণিজ্য। বিশ্লেষকদের মতে বাণিজ্য অংশীদারদের চাপে ফেলতে ট্রাম্প শুল্কারোপ করলেও তাতে নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। ওয়াশিংটন দেশে উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থান তৈরির কথা বললেও তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্রই। বিশ্ব অর্থনীতিতে তৈরি হতে পারে নতুন মেরুকরণ, সৃষ্টি হতে পারে নতুন বাজার। পাল্টাপাল্টি শুল্কারোপে বিশ্ব বাণিজ্যে নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে। ইউরোপীয় দেশগুলো চীন সহ জাপান, অস্ট্রেলিয়ার মতো মার্কিন মিত্রদের কাছে যাওয়ার চেষ্টা করছে। চীনও তাদের বাজারে সুযোগ দিয়ে দেশগুলোর দিকে ঝুঁকছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হলো বিশ্ব বাণিজ্য আর আগের মতো নেই। বিশ্লেষকদের ধারণা এমন সিদ্ধান্তের ফলে আবারও মূল্যস্ফীতি দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রে, এমনকি বেড়ে যেতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও। তবুও দর কষাকষির সুযোগ নিতে শুল্কারোপের পথই বেছে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমরা বাণিজ্য যুদ্ধের মধ্যে আছি। যুক্তরাষ্ট্র তার শুল্ক নীতি ব্যবহার করে দর কষাকষির সুযোগ বাগিয়ে নিচ্ছে, বিশেষত তার মিত্রদের কাছে। কেননা ওয়াশিংটন মনে করে এই দেশগুলোর কারণেই তারা পিছিয়ে পড়ছে। প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোকে যুক্তরাষ্ট্রের 2 শীর্ষ বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখা হয়ে থাকে। দেশটির বাণিজ্যকৃত মোট পণ্যের 30% আমদানি রফতানি হয় 2 দেশে। পরিসংখ্যান বলছে যার পরিমাণ আনুমানিক $1.6 ট্রিলিয়ন বেশি। অন্যদিকে কৃষিজাত পণ্য রফতানিতে চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল যুক্তরাষ্ট্র। অনিক রহমান, যমুনা নিউজ।
মার্কিন সামরিক সহায়তা ছাড়া কি রাশিয়ার বিপরীতে টিকতে পারবে ইউক্রেন, নাকি ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিজয়ী খেতাব পেতে যাচ্ছে মস্কো? বিশ্লেষকরা বলছেন এত বিশাল অঙ্কের শূন্যস্থান পূরণ করতে গেলে বেগ পেতে হবে গোটা ইউরোপকে। দ্বিগুণ হারে সহায়তা দিয়েও যুক্তরাষ্ট্রের শূন্যস্থান পূরণ করা সম্ভব নয় বলে মনে করছেন তারা। এমনকি রণাঙ্গনে কোনো ক্ষেত্রে পুরোপুরি ওয়াশিংটনের উপর নির্ভরশীল কিয়েভ, যা কাটিয়ে ওঠা সহজ হবে না। মিসাইল থেকে শুরু করে মর্টার, ট্যাঙ্ক থেকে শুরু করে হেলিকপ্টার, কি নেই কিয়েভকে দেয়া মার্কিন সামরিক সহায়তায়? 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের সর্বোচ্চ সামরিক সহায়তাকারী দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। জার্মান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউটের তথ্যানুযায়ী গেল 3 বছরে কিয়েভের পেছনে প্রায় $120 বিলিয়ন ঢেলেছে ওয়াশিংটন, যার সিংহভাগই গেছে সামরিক সহায়তা খাতে। পরিসংখ্যান বলছে এ পর্যন্ত ইউক্রেনকে আনুমানিক $66 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এবার কিয়েভের কাছ থেকে পুরোপুরি হাত উঠে গেল ওয়াশিংটনের, যা গেম চেঞ্জার হিসেবে ধরা দেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। বিশ্লেষকদের মত, পর্যাপ্ত অস্ত্র সহায়তা না পাওয়ায় সক্ষমতা হারাবে জেলেনস্কি বাহিনী। রুশ সেনাদের বিপরীতে সর্বোচ্চ 3 থেকে 4 মাস টিকতে পারবে ফ্রন্টলাইনে। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেন 3 থেকে 4 মাস টিকে থাকতে পারবে, খুব বেশি হলে তা 6 মাস পর্যন্ত গড়াতে পারে। কিন্তু ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার বিস্ফোরকের ক্ষেত্রে বিপাকে পড়তে হতে পারে, কেননা পেট্রিয়ট মিসাইল সিস্টেমের বিস্ফোরক তৈরির সক্ষমতা ইউরোপের নেই। এটা শুধু যুক্তরাষ্ট্রই পারবে। তবে বিশাল এই শূন্যস্থান কি পূরণ করতে পারবে ইউরোপ? এমন প্রশ্নের বিপরীতে বিশ্লেষকদের উত্তর নেতিবাচক। ইউরোপের জন্য এই শূন্যস্থান পূরণ করা কষ্টকর। ফ্রান্স, যুক্তরাজ্য পারমাণবিক শক্তিধর হলেও তারা যথেষ্ট নয়। অবশ্যই এখানে আরো বৃহত্তর জোটের দরকার। এখানে এমন দেশের দরকার যারা রাশিয়ার বিরুদ্ধে ফ্রন্ট লাইনে, যারা মস্কো থেকে হুমকি পাচ্ছে। জার্মানি এমন দেশ হতে পারে, কেননা তাদের এখন নতুন সরকার। ইউক্রেনের সরকারি তথ্য বলছে দেশটির প্রয়োজনীয় সমরাস্ত্রের 40% তৈরি হয় কিয়েভে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 30% সরবরাহ করে থাকে যুক্তরাষ্ট্র, আর বাকি 30% আসে অন্যান্য ইউরোপীয় মিত্রদের থেকে। অনিক রহমান, যমুনা নিউজ।